তবে এখানে একটা কথা বলি যে এই সরকারের প্রতিশ্রুতি হচ্ছে দেশের সংস্কার। দেশ সংস্কার। হ্যাঁ, সেই সংস্কারের প্রেক্ষাপট থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে অতীতে অতীতের সরকারগুলি ক্ষমতায় গিয়ে যে রাষ্ট্রীয় তহবিল অর্থাৎ বেতন হিসাবে সুবিধা হিসাবে যে সুযোগটা ভোগ করত, এই সরকারের আমলেও তারা সেই সুযোগটা আর ভোগ করে আসছে। ফলে দেখা যাচ্ছে যে এই সরকার যেটা সংস্কারের কথা বলছে, ভালো কথা কিছু বলছে, সেই ব্যাপারে আমার মিলছে না। কারণ তারা তো আজকে যেমন যে সদস্য, সরকারের যে সদস্য, সে 1,00,000 টাকা মাসিক বেতন পাচ্ছে, সেক্ষেত্রে তারা তো এটা নাও নিতে পারতো। তারা জনগণের সেবার জন্য তারা তো অনেক কম বেতন নিত। আওয়ামী লীগ সরকারের বা বিএনপি সরকারের বা এর পূর্বের সরকারেরা জনগণের যে সুযোগটা দিত, সেই সুযোগটা এরাও নিবে, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। ভালো লাগছে না। তাদের কম নেওয়া উচিত ছিল, কারণ দেশের অবস্থা খারাপ। জনগণ সাধারণ প্রায় 60% মানুষ তারা মাসে 4,000 থেকে 10,000 টাকা ইনকাম করে সংসার চালায়, ছেলে মেয়েদের লেখাপড়া করায়, আর তাদের কেন এত বেতন হতে পারে? 2 নম্বর হচ্ছে যে এই এই সরকার ক্ষমতায় আসার পরে একটা কাজ করলো যে ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা নিঃসন্দেহে অর্থাৎ 7ই জানুয়ারির নির্বাচনের পরে যে নির্বাচনগুলি হলো, সেখান থেকেই শুরু। টোটাল নির্বাচনটা দামি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। যারা নির্বাচিত হলো তারা ফেক, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে এদের পরিবর্তে এদেরকে বরখাস্ত করে সেখানে দায়িত্ব দেওয়া হলো প্রশাসন থেকে। আমি একটা কথা বলতে চাই যে আমি 81-এর দিকে আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আমি 64-এ ইউনিয়ন কাউন্সিলের ভোটের সময় আমি ভোট দিয়েছি। কাজে এই ব্যাপারে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমি দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বাররা যে গণবিরোধী কাজকাম করে, লুটপাটের কাজ করে, শোষণের কাজ করে, অর্থের অপচয় করে, এই সমস্ত কাজগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপই করে। অর্থাৎ প্রশাসনের চাহিদা মেটাবার জন্যই তারা এটা করে। আমি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে এই ব্যাপারে আমি একবারে জাজ্জলমান কতগুলো উদাহরণ দিতে পারি। তো সেই ক্ষেত্রে যারা সংস্কারের জন্য যারা অ্যাডামেন্ট, সংস্কারের যারা প্রতিশ্রুতি দিয়েছে, তারা তো ভিন্ন একটা পথ নিতে পারতো। তা নিয়ে গিয়ে যারা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, তাদেরকে দিয়ে লোকাল স্থানীয় প্রশাসন চালাচ্ছে। এই ব্যাপারে আমি কিন্তু মিলতে পারি না। আমার মনে হচ্ছে যে এটা যারা সংস্কার করতেছে তাদের সঙ্গে, তাদের চিন্তার সঙ্গে, বাস্তবতার সঙ্গে এই প্রজেক্টটা মিল হয় না। হ্যাঁ, এটা আমার কাছে খুবই খারাপ লাগে যে প্রশাসনের যে একটা পিয়ন থেকে শুরু করে প্রত্যেকেই খা খা করে, খালি কি এই দেন ওই দেন, 7 দিন সুতরাং দেন, এটা বর্তমানে এখন চলছে এরকম। হ্যাঁ, আচ্ছা। আবার দ্বিতীয়ত আরেকটা কথা বলি যে মানে কৃষকের অর্থাৎ যাদের নিম্ন আয়ের মানুষ, তাদের জীবনটা অত্যন্ত কষ্টের জীবন। এটা ফ্যাসিস্ট সরকারের কথা বলি বা মাফিয়া সরকারের কথা বলি, তাদের সময়ের মানুষ আর আজকে 3 মাসের পরও মানুষরা যদি একইভাবে জীবনযাপন করে অর্থনীতির ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে, তাহলে তো কোনো চেঞ্জ হলো না। এখানে একটা আমি কথা বলতে পারি, আমি সরকারের সেভাবে বিরোধিতা করব না, কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে দেশে ভয়াবহ একটা বন্যা হয়ে গেছে। এই বন্যাটার এটা আরোপিত বন্যা কি প্রাকৃতিক বন্যা, এই নিয়ে অনেক সন্দেহ আছে, প্রশ্ন আছে। তা আমি ওইভাবে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এখানে একটা বন্যা হয়েছে, ফলে দেশের একটা বিপুল জেলায় যে সবজি চাষ সেটা ব্যাহত হয়েছে, এবং যে ডিমের খামার, গরু মাংসের খামার, এই সমস্ত খামারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মার্কেটে এইসব জিনিসের দামের ব্যাপারে একটা প্রভাব পড়বেই। এইটাকে আমি সরকারকে সেভাবে দোষারোপ করি নাই। এখানে একটা কথা আমি বলি যে ডিম ক্ষেত্রে একটা তথ্য পেলাম যে ডিম সরকার আমদানির জন্য 33 কোটি পিস ডিম আমদানির একটা প্রজেক্ট নিয়েছিল। মার্কেটে মাত্র এসেছে 10 লাখ পিস, বাকিগুলো আসেনি। এই কারণে যে সরকার ডিম আনার ক্ষেত্রে যে বিধিমালা জারি করেছে, যেটা হলো কি যে ডিমের সঙ্গে যেন কোনো জার্ম না আসে, সেই জন্য তারা মেডিকেল সার্টিফিকেট চায়। এখন মেডিকেল সার্টিফিকেট মানে কি একটা কঠিন কাজ, মানে এক সাগর মানে পার হয়ে সেটা আনা, এটা তো এইভাবে তো সম্ভব না। তার বিষয়টাকে তো সহজ করতে হবে, যেন ওই আমি ডিমটা সীমান্তে রাখলাম, রেখে ভারতের মেডিকেলে গেলাম, ওখান থেকে আবার বাংলাদেশের মেডিকেলে আসলাম, এই করতে করতেই আপনার ডিম নষ্ট হয়ে যাবে, ড্যাম হয়ে যাবে। এটা একটা কথার কথা না। তো সেই জন্য আমি মনে করছি যে সরকারের উদ্যোগও আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে সরকার মানে অনেক ক্ষেত্রে কাঁচা,
মানে ঠিক বাস্তব বুদ্ধির তার অনেক অভাব আছে। আরেকটি কথা হলো কি যে সংস্কারের যে বিষয়টা, সংস্কারের বিষয় নিয়ে যেটা শুনছি, দুঃখের সঙ্গে আমি বলতে চাই যে আমার নিজের সরকারের কথাবার্তা শোনার মতো সেই ব্যবস্থাপনা নাই বাড়িতে। আমার মানে মোবাইলও সে ধরনের মোবাইল নাই, আমি ফেসবুক ব্যবহার করতে পারি না, বাড়িতে টেলিভিশনও নাই, যার কারণে এসব শুনতে পাই না। দোকানে এসে যে পত্রিকাগুলি দেখি সেখান থেকে কথাটা আমি বলছি যে সংস্কারের যে বিষয়ে যে কমিশনগুলি গঠন হয়েছে, কমিশনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে উপদেষ্টা পরিষদ, হ্যাঁ, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অনেকেই খুবই যোগ্য ব্যক্তি, অনেকেই খুব যোগ্য ব্যক্তি। তাদের কাজের ব্যাপারে আমি সন্দেহ করতে পারি না। এবং সরকার সেক্ষেত্রে যে ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে, এই সময়টা খুব বেশি সময় নাই, কারণ এটা খুব জটিল একটা ব্যাপার। এটা এটা হবে, সরকার প্রতিশ্রুতি দিয়েছে, এটা হবে। এক্ষেত্রে সংস্কার ব্যাপারে আমার নিজস্ব কতগুলি বিষয় আছে। সেটা হলো যে সংস্কারটা কেন, সংস্কারটা এই জন্যে যে প্রচলিত যে বিধানাবলী আছে, সেই বিধানাবলীর মধ্যে দিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের জীবন জীবিকার কোন কল্যাণ আসে নাই। একটি প্রসঙ্গত একটি কথা বলি যে ধরুন আজ থেকে 53 বছর আগে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল তারা আজকে বৃদ্ধ। তারা কারা? তারা গ্রামের সাধারণ মানুষ। মুক্তিযোদ্ধারা করেছে কি, ভারত থেকে এসে এই দেশের গ্রামের মধ্যে ঢুকে একজনের বাড়িতে শেল্টার নিয়েছে, সেই বাড়ির লোকেরা তাদেরকে খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, তারপর নিরাপত্তা দিয়েছে, চাঁদা দিয়েছে, পাথেও দিয়েছে এবং গাইড দিয়েছে। এত কিছু করার পরে আজকে অনেকে বেঁচে আছে, তারা আজকে বৃদ্ধ। তাদেরকে মাত্র প্রতিদিন 10 টাকা ভাতা দেওয়া হয়। সেই ভাতাটাও আজকে প্রায় 8 মাস বন্ধ। আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা আজকে সরকারিভাবে বলা হচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধা। আমি একটা কথা বলতে চাই, গ্রামের লোকেরা বলে যে 1 বালতি দুধের মধ্যে যদি 1 ফোঁটা চোনা পড়ে তাহলে সেই 1 বালতি দুধ নষ্ট হয়ে যায়। তাহলে আজকে 1 লক্ষ মুক্তিযোদ্ধার মধ্যে যদি 20 জন ভুয়া মুক্তিযোদ্ধা থাকে, তাহলে গোটা প্রজেক্টটাই একটা বাতিল, একটা বাজে হয়ে যায়। তাদেরকে জাতি স্যালুট করে। আমি ভাবতে অবাক হয়ে যাই যে একজন ভুয়া মুক্তিযোদ্ধা, জাতি তাকে স্যালুট করছে, তাদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে, প্রতি মাসের 27-28 টাকায় তাদের বরাদ্দটা পেয়ে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি মুক্তিযুদ্ধকে ধারণ করেছিল, মুক্তিযুদ্ধকে জায়গা দিয়েছিল, মুক্তিযুদ্ধ থেকে সব সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল, পারিবারিক ভাবে ছিল, কারণ এই কাজটা করতে গিয়ে পরিবারের উপরে জুলুম এসেছে, গৃহদাহের শিকার হয়েছে, ধ্বংসের কাজে শিকার হয়েছে, গরু ছাগল অনেক কিছু হয়রানির শিকার হয়েছে। সেই ব্যক্তিটা মাত্র প্রতিদিনে 10 টাকা দেওয়া হয়, তাও সেটা 8 মাস হলে বন্ধ। কেন? এটা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই। মাফিয়া সরকারও তো মোটামুটি 3 মাস পর পর, 4 মাস পর পর দিত, কিন্তু এই সরকার দিতে পারছে না। কেন দিতে পারছে না? এটা আমার প্রশ্ন। যে গ্রামের যারা মুক্তিযুদ্ধকে অ্যাকচুয়ালি ধারণ করেছে, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরকে 10 টাকা ভাতা তুমি দিতে পারো না? কেন দিতে পারো না? তুমি তো অনেক কাজ তুমি করতে পারছো, তুমি 1 লাখ টাকা, 1.25 লাখ টাকা তুমি বেতন হিসেবে নিতে পারছো, আর তুমি এই সাইডটা দেখতে পারো না। গ্রামের যারা গরিব মানুষ, একেবারে অসহায় মানুষ, কত দরিদ্র মানুষ, তাদের নুন আনতে পান্তা ফোরায়, অথচ তাদের এই সামান্য টাকা তাদেরকে দেওয়া হচ্ছে না।